পেপারও দেখবেন। এই যে গতকালকে আপনারা নিউজ দেখছেন কিনা জানি না, ধোলাইপাড়ে যে আগুনটা ধরাইছে ঠিক এদিকে, এই যে এখানে, এই যে, হ্যাঁ, এই যে, এই দেখেন, এই যে ঠিক বাসে আগুনটা ধরেছে এই জায়গায়, এই জায়গায় বাসে আগুনটা ধরেছে, এই যে কাঁচটা ভেঙে পড়ে আছে। এটা কি অন করে রাখতে হবে নাকি বন্ধ থাকলেও চলবে বুঝতেছি না। যাই হোক, সমস্যা নেই, অন করে রাখি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। সকাল সকাল মনের সাথে যুদ্ধ করে ঘুম থেকে উঠে গেলাম। কারণটা আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই ফেলছেন। যাত্রা শুরু করার আগে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নেই। এই হচ্ছে ক্যামেরার ব্যাটারি, ট্রাইপড এবং বাইকের কাগজপত্র নিয়ে নিলাম। তো বাসা থেকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার বাইক, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বাইক। নার্ভাস লাগতেছে, জীবনের প্রথম এমন কোনো চাকরি করার জন্য যাইতেছি। আসলে ড্রাইভিং বা বাইক রাইডিং আমার পেশা না। ড্রাইভিং এবং বাইক রাইডিং আমার নেশাই বলতে পারেন। তো চলেন যাওয়া যাক। দুনিয়াতে চোর বেশি, ভালো মানুষের অভাব। এই যে এখানে ডোমাটা ছিল, কে বা কারা নিয়ে গেছে বাড়ির সামনে থেকে। এই নিয়ে 3টা ডোমা হারাইলো আমার। এটা হচ্ছে আমাদের গ্রাম। এখন সময় বাজে হচ্ছে 8টা। আর আজকে যেহেতু চাকরির প্রথম দিন, তো ভাবলাম একটু তাড়াতাড়ি যাই গন্তব্যস্থলে। আমার যাইতে বেশিক্ষণ সময় লাগবে না, আমাকে থাকতে বলছে 9:30টার মধ্যে, কিন্তু যেহেতু প্রথম দিন ভাবলাম একটু আগে আগে বের হই। তাছাড়া আজকে হচ্ছে 13 তারিখ, আজকে আওয়ামী লীগের লকডাউন। তো এই লকডাউনে যদি রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, এই কারণে একটু সময় নিয়ে বের হলাম, যাতে করে আমি সময় মতো পৌঁছাতে পারি বা ওইখানে উপস্থিত থাকতে পারি। গতকালকে রাইড শেয়ার করে বাসায় ফেরার সময় আনুমানিক 7টা থেকে 7টা 20 হবে আর কি। এমন সময় আমার সামনেই ধোলাইপাড়ে একটা বাসে আগুন ধরায় দেয়। আমার সামনে বলতে, যখন আগুন জ্বলতেছিল তখন আমি আর কি সেই স্পটে যাই, কারণ সবসময় আমি ধোলাইপাড় হয়ে আসি। তো তো তখন দেখি ফায়ার সার্ভিস আগুন নিভাইতেছে। তো আমি এখন যেখানে যাব, আমার কর্মস্থলে, এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব। এই রাস্তায় সিএনজি আর কিছু অটো চলাচল করে, নর্মালি মোটামুটি ফাঁকাই থাকে। আমি 20 মিনিট হাতের সময় নিয়ে বের হলেই গন্তব্যস্থলে পৌঁছাইতে পারতাম, কিন্তু যেহেতু আজকে চাকরির প্রথম দিন, তাই ভাবলাম একটু আগে গিয়ে পৌঁছাই। এই যে গতকালকে আপনারা নিউজ দেখছেন কিনা জানি না, ধোলাইপাড়ে যে আগুনটা ধরাইছে ঠিক এদিকে, এই যে এখানে, এই যে, হ্যাঁ, এই যে, এই দেখেন, এই যে ঠিক বাসে আগুনটা ধরেছে এই জায়গায়, এই জায়গায় বাসে আগুনটা ধরেছে, এই যে কাঁচটা ভেঙে পড়ে আছে। তো এই সহিংসতা রাজনীতির বলি হইতেছে সাধারণ জনগণ। আরেকজনের রিজিকের লাথি মারার অধিকার কে দিছে? যে লোকটার বাসটা পোড়াইছে, ওনার সারা জীবনের সঞ্চয় ছিল এই বাসটা, এখন এই দায়ভার কে নিবে? তো পেঁচাল পারতে পারতে আমি কিন্তু লোকেশনে চলে আসছি। তো চলেন জায়গা মতো গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হই। তো এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি আসলে আমি চাকরি নিচ্ছি। এখন গাড়িটা একটু পর্যবেক্ষণ করব। ব্যাগ ডালাটা আগে খুলি, সামনের বনেটটাও খুলি। বনেটেরই হচ্ছে যে নিচে এখানে ধুলাবালিতে একাকার হয়ে গেছে। ব্যাগটা এখানেই, ব্যাগটা এখানেই। কি অবস্থা! মানে আগে যে ড্রাইভার ছিল, গাড়িটার নাজেহাল অবস্থা করে রাখছে। বাজে কয়টা এখন? 8টা 51 বাজে। বেশি সময় নাই, ডাস্টার দিয়ে ধুলাবালিগুলো একটু সরায় নেই।
এগুলো মনে হয় আজকে লকডাউন, এই কারণে বের হওয়া নাই, ভয়ে। এই গাড়িটার ড্রাইভার নাই, এটা সম্ভবত ডি ফিল্টার, দেখে তো ওরকমই মনে হইতেছে। এই গাড়িটার ড্রাইভার লাগবে। বনেটের কি অবস্থা! টিস্যু আসছে না গাড়িতে? টিস্যু তো থাকার কথা। একটা টিস্যু নিয়ে কাজে লাগবে। টিস্যুটা কেন নিলাম দেখাইতেছি। গাড়ির মোবাইলটা একটু চেক করে নিই। কারণ যেহেতু গাড়িটা অনেকদিন বন্ধ ছিল, আমার এগুলো চেক করে নেওয়া দায়িত্ব। মোবিল ঠিকই আছে, মানে ইঞ্জিন অয়েল। আপনার এই যে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এই ছিদ্র পর্যন্ত আর কি ঠিক আছে। যদি এই ছিদ্র নিচে নেমে যায় তাহলে রেড জোনে, মানে মোবিল লাগবে। মোবিলও ঠিক আছে, গাড়ি নতুন, হয়তো বা তেমন কিছু শর্ট হওয়ার কথা না। আর রেডিয়েটরের পানির কি অবস্থা! রেডিয়েটরের পানি কিভাবে, এটা কিভাবে দেখে বুঝবো কিভাবে, বুঝতেছি না তো। এটা বোঝা যাইতেছে না। পানিটা সম্ভবত কম আছে রেডিয়েটরের। যাক, এটা পরে ভরে নিব। এটা হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েল ঠিক আছে। তো টুকিটাকি এগুলাই। অনেক ধুলা জমে আছে, তো গাড়িটা ওয়াশ করানো দরকার। অনেক ধুলা জমে আছে ভিতরে। যাই হোক, আজকে প্রথম দিন, বেশি প্যারা নেওয়া যাবে না। তো এখন একটু ভিতরে কন্ডিশনটা দেখি। লাইট কোথায়? এই যে ড্রাইভার ছিল, ও তো মনে হয় না কখনো ম্যাট এগুলা আসলে পরিষ্কার করছে। অবস্থা খুবই নাজেহাল। এটার কি অবস্থা? পিছনটা মোটামুটি চলে। যাই হোক, সময় যেতে বেশি নাই। আপাতত প্রাথমিকভাবে গাড়ি পর্যবেক্ষণ করা শেষ। ডাস্টারও মেরে দিচ্ছি। এখন যাই, গাড়িটা স্টার্ট দিই। এরপরে হচ্ছে তাকে নামায় দিয়ে সময় সুযোগ করে গাড়িটাকে একটু ভালো করে পরিষ্কার করা দরকার। কারণ এসব জিনিস আমার ভালো লাগে, আমি এগুলোকে সবসময় নিজের মতো মনে করি। আসলে শখের বশতই গাড়ি চালানো শেখা। এখন আমার এগুলো ভালো লাগে, এই কারণে শখটা কাজে লেগে গেছে এখন। তো দেখি, বিসমিল্লাহ। এগুলো এসির অপশন, এটা পায়ে বাতাস লাগে। এসিটা একটু ছেড়ে দেখি। ও, এসি চালু করা আছে, শুধু ফ্যানটা ছাড়লেই হবে। এগুলা মূলত কি কাজে লাগে সেটা, হ্যাঁ এটা তো এসির। এটা কি, এটা কি অন করে রাখতে হবে নাকি বন্ধ থাকলেও চলবে, বুঝতেছি না। যাই হোক, সমস্যা নেই, অন করেই রাখি। গাড়ি মোটামুটি দেখা শেষ। এখন দেখি, ওনার জন্য অপেক্ষা করি। 8:57 বাজে। ওনাকে নামায় দিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হই। ম্যামকে নিয়ে চলে আসছি তার গন্তব্যস্থলে, তাকে নামায় দিলাম। এখন বিষয় হইতেছে কি, আজকে লকডাউন তো, তাই একটু নিরাপত্তা। আর এটা যেহেতু সচিবালয় এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন জানি না, এটা হচ্ছে সচিবালয় এরিয়া, যার ফলে এখানে নিরাপত্তা একটু বেশি। তো ভাই ব্রাদার, এই হচ্ছে গুলিস্তানের চিত্র। আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই বলা চলে, কারণ নিষিদ্ধ ঘোষিত একদল লকডাউনের ডাক দিছে, তো যেটার ফলে হইতেছে জনমনে কিছুটা আতঙ্ক। কারণ এরা তো জনগণের কথা চিন্তা করে না। তারা যখন ক্ষমতা ছিল তখন দেখতাম বলতো যে জ্বালাও পোড়ার পক্ষে না, কিন্তু এখন তো তারা সে পথে হাঁটতেছে। তারা সাধারণ মানুষের রিজিক নষ্ট করতেছে, গাড়ি বাস এগুলা পুরা দিতেছে। তো যে দলই আসুক, বিষয় হচ্ছে সাধারণ, আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে তাদের কথা তো চিন্তা করে না।
এটা হচ্ছে রাষ্ট্রপতি চাচার বাসভবন, যেটাকে আমরা বঙ্গভবন বলে জানি। এখানেও নিরাপত্তা জোরদার আছে। এখানে সবসময় সেনাবাহিনী থাকে বা দেখি তাদের। এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে রাখছি, যার ফলে হয়েছে কি একটু গাড়িটা চালাইতে বেগ পেতে হইতেছে। যাই হোক, এগুলো কোনো বিষয়ই না, কারণ বাইক গাড়ি এগুলা হচ্ছে আমার প্যাশন। আমার মনে হয় আমি এগুলা লাড়াচাড়া করার জন্যই জন্মগ্রহণ করছি। এটা কথার কথা বললাম, আপনারা কেউ সিরিয়াস নেবেন না। মানে বাইক গাড়ি ঘুরি এগুলোর প্রতি যে আমার দুর্বলতা কতটা, সেটা বোঝানোর জন্য এই কথাটা বলছি। প্রাইভেট কারের ড্রাইভারদের যে মানুষ প্রতিবন্ধী বলে, আনারি ড্রাইভার বলে, এটার প্রমাণ হচ্ছে কি জানেন? এই যে এই দুইটা বলদ, সামনে কিন্তু রাস্তা পুরো ফাঁকা। মানে ওদের স্পিড দেখলে মনে হয় কি ওদের স্পিড লিমিট করে রাখছে। এখন বাজে হচ্ছে 9:38, আর এখন কিন্তু আমি প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছি। না, ওর একটু ওভারটেক করার প্রয়োজন। এরা তো চালায় ফেলতেছে আমারে। এগুলো কি গাড়ি চালক না আরো কিছু, আল্লাহ ভালো জানে কি গাড়ি চালায়। ক্যামেরাটা আজকে অন করে রাখছি, ক্যামেরা কোনো বন্ধ হবে না, বুঝছেন? আমি খালি দেখবো যে কোন চুদলিং পং গাড়িতে আসলে পেট্রোল বোমা মারে বা ঢিল্লা মারে। এই কারণে এক হাত গাড়ি চালাইতেছি, আরেক হাত দিয়ে হচ্ছে কি ক্যামেরাটা ধরে রাখছি, যে দেখি কোনো আসলে ঝামেলা হয় কি না। বাজে হচ্ছে 9:43। এর মধ্যে আমি কিন্তু চলে আসছি গ্যারেজে, যেখানে গাড়িটা থাকবে। বাজে হচ্ছে 9:51, মানে 10টার আগে আমার ডিউটি শেষ। তো চলেন এখন চলে যাই। আজকে আর শেয়ার করবো না, রাস্তাঘাট একদমই ফাঁকা, কখন কোন দিক দিয়ে মাইরা দেয় বলা যায় না। তো রিস্ক নেওয়ার দরকার নাই, যেহেতু আজকে চাকরিরও প্রথম দিন। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই সেই গাড়ি। আর এভাবে রেখে গেছি, গাড়িটা একটু পরিষ্কার করা দরকার, বলছি ওয়াশ করার কথা। ওইটা আজকে বের হয় নাই, কারণ এর আগে যখন আসছি এগুলো কোনো গাড়ি দেখি নাই। এই গাড়িটা ড্রাইভার নাই, দারুণ বললো যেটার জন্য একটা ড্রাইভার দেখতে। আর আমাকে যে চাকরি দিচ্ছে এটা হচ্ছে যে কালো প্রিয়াস গাড়িটা। তো 9:53 বাজে বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ ডিউটি এখনকার মতো শেষ। সামনে কি সিগন্যাল নাকি? না না, এই লেগুনার অটোতে জ্যাম লাগায় রাখছে। তো নর্মালি চাকরির ক্ষেত্রে মালিক পক্ষের সাথে যে কথা হয়েছে আমার, সেটা হচ্ছে শুধু সকাল ডিউটি, আর ইমার্জেন্সি ক্ষেত্রে হয়তোবা বিকালে আনা লাগতে পারে, সেটা খুবই কম, কারণ বিপদের কথা তো বলা যায় না। তো আমার দিকটা তারা দেখবে, তাদের দিকটা আমার দেখতে হবে, এটাই স্বাভাবিক। আর বর্তমানে দেশে যে পরিস্থিতি, সামনে আরো ঘোলাটে হবে, এই কারণে চাকরিটা নিয়েই নিলাম। তো 10টার মধ্যে যদি আমার ডিউটি শেষ হয়ে যায়, এরপরে হইতেছে কি আমার কাছে লং টাইম একটা সময় থাকে, যে সময়টা নাকি আমি রাইড শেয়ারে কাজে লাগাতে পারবো। তো এই কারণে মূলত এই চাকরিটা আমার করা। আর আজকে চাকরির প্রথম দিন, আজকে দিন মোটামুটি ভালোই কাটলো, কারণ রাস্তাটাও ফাঁকা ছিল, তেমন জ্যামজট ছিল না। আর পুরান ঢাকায় তো অটোর দৌরাত্ম্য খুবই বেশি। আমি ভাবছিলাম যে প্রথম দিন যদি এত অটো থাকে, যদি একটা কোনাকাঞ্চি দিয়ে লেগে লুগা যায়, তাহলে তো আরেক বিপদ। পরে তো দেখা যাবে যে আমরা পাত্রী দেখতে গেলে যেরকম রিজেক্ট করে দেয় না জামাইকে, ওরকম চাকরি নিতে গিয়ে তো প্রথম দিন রিজেক্ট করে দিবে আমাকে। কিন্তু যাই হোক, ওইরকম কিছু হয় নাই আল্লাহর রহমতে। ওয়াংচং পোং, আমি আবার কিতা করলাম? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। পেপার দেখবেন?
জি, দয়াগঞ্জ থেকে কেরানীগঞ্জ বাসায় রাইড শেয়ার করি আর কি। চলে যাব। তো অনেকদিন পর হয়েছে কি, পুলিশ ধরলো। আগে দেখলে না ডর করতো, আগে পুলিশ দেখলে ভয় লাগতো, কিন্তু এখন তো ভয়ের কিছু নাই, কারণ এখন আমার পেপার সবকিছু আপডেট, সবকিছু ওকে। তো আমি তো দোয়া করতাম যে পুলিশ ধরে না কেন, ধরে না কেন, কিন্তু আজকে ধরেই ফেললো। আসলে আপনার যদি সবকিছু ঠিক থাকে, মানে আপনার পেপারস, আপনার ডকুমেন্ট, আপনার যদি সবকিছু একুরেট থাকে, তাহলে তাদের সাধ্য নাই যে আপনাকে কোনো হয়রানি স্বীকার করবে। কিন্তু আমরা যখন কোনো রং করি বা আমাদের যখন কোনো ভুল থাকে, তখন পুলিশ সেটার কি করে ফায়দা লুটে। তো যেসব ভাইবা রাইড শেয়ার শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আজকে ভিডিওটি শেষ করে দিব। সেটা হচ্ছে, আপনারা যারা নাকি রাইড শেয়ার শুরু করতে চাচ্ছেন, বসে না থেকে এখনই শুরু করে দেন। কারণ এখন যে সিজনটা, এটা হচ্ছে আসলে রাইড শেয়ার করার জন্য আমার মতে একদম পারফেক্ট সময়। কারণ এই সিজনটাতে তেমন বৃষ্টি হবে না, তেমন রোদ আপনার গায়েও লাগবে না, আর আপনি এখন সারাদিন বাইক চালালেও তেমন একটা ক্লান্তি ফিল করবেন না, মানে এনার্জি থাকে। যেহেতু শীত চলে আসছে প্রায়, কারণ এই ওয়েদারে যদি আপনি রাইড শেয়ারটা করেন, হবে কি আপনার প্রথমে তেমন একটা কষ্ট লাগবে না বা কষ্ট ফিল হবে না, যার কারণে আপনি রাইড শেয়ারটা সুন্দরভাবে করতে পারবেন। যখন গরম পড়বে বা বৃষ্টি আসবে, তখন আপনার মানা নিতে সহজ হবে। কিন্তু প্রথমে যদি আপনি সেই গরম রোদের বৃষ্টিতে আপনার বাইক দিয়ে রাইড শেয়ার করেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে আমি কোন জায়গায় এসে পড়লাম। আর রাইড শেয়ার শুরু করার আগে এরকম আপনার মতো আমারও মনে হাজারটা প্রশ্ন ছিল, কিন্তু সাহস করে যখন শুরু করবেন, তখন দেখবেন যে আসলে ইজি তো ভাই। এখন আমরা যখন শুরু করছি, তখন রাইড শেয়ার নিয়ে কেউ ভিডিও বানাইতো না। এখন তো ভিডিও করতেছে, কিছুটা তথ্য নিতে পারতেছেন। তখন মাথায় একটাই প্রশ্ন ছিল যে রাইড শেয়ার শুরু করতে হবে বা রাইড শেয়ার করতে হবে, কারণ বেকার বসে থাকা যাবে না। শুরু করে দিছি। রাইড শেয়ার শুরু করতে কি লাগে? আপনার বাইকের পেপারস লাগবে, আপনার একটা বাইক লাগবে, আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর হচ্ছে আপনার পরিশ্রম করার মন মানসিকতা থাকা লাগবে। আর কিচ্ছু প্রয়োজন নাই। আপনারা ঢাকা সিটি রাস্তাঘাট ভালো করে চিনেন না, এইগুলো নিয়ে কোনো মাথায় ঘামাবেন না। যারা রাইড শেয়ার করে 95%ই ঢাকা সিটি তেমন কিছুই চিনতো না, এটা আমার কাছে মনে হয়। কারণ বেশিরভাগই বহিরাগত। যেমন আমার বাসা কিন্তু কেরানীগঞ্জ, আমি কিন্তু কেরানীগঞ্জেরই সন্তান। আমাদের এখানে কিন্তু, এটা কিন্তু ঢাকার মধ্যেই পড়ছে কেরানীগঞ্জ, কারণ ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা, ঠিক আছে। যেমন আমাদের এখান থেকে 10 মিনিট বাইক চালাইলেই পুরান ঢাকার এরিয়া শুরু, ঠিক আছে। কিন্তু আমিও তেমন ঢাকা সিটি কিছু একটা চিনতাম না, কারণ এখানে একটা ব্যাপার আছে। আমি ছোট থেকে বড় হয়েছি হচ্ছে নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে বেড়ে ওঠা, স্কুল লাইফ, কলেজ লাইফ সব নারায়ণগঞ্জেই। তো ঢাকায় আসলে ওইরকম ভাবে যাওয়া হইতো না। তো ঢাকায় গেলেও বাস, সিএনজি এগুলো দিয়ে চলাচল করতাম। এখন সব অলিগলি বা সবকিছু তো ওরকম ভাবে চিনতাম না। আর এখনো যে সব চিনি তা কিন্তু না। তো রাস্তাঘাট চিনা এগুলো নিয়ে কোনো প্যারাই নিবেন না। আমি যখন নারায়ণগঞ্জ থাকি, তখনই আমি রাইড শেয়ার শুরু করি। তো নারায়ণগঞ্জের ওই দিক দিয়ে হচ্ছে কি, শিব মার্কেট থেকে সাইনবোর্ড পর্যন্ত তেমন একটা ট্রিপ পাওয়া যায় না। সাইনবোর্ড থেকে ট্রিপগুলো পাওয়া যায়, হ্যাঁ। সাইনবোর্ড আসছি, আইসা দেখি ওইখানে মানে সিন্ডিকেট। কেমন সিন্ডিকেট? ওরা সিরিয়াল দিয়ে দাঁড়ায়, এরপরে হচ্ছে ট্রিপ নিয়ে যায়। তো তখন দেখলাম সারাদিন পার হয়ে যাবে, আর আমি নতুন, আমি এগুলো কিছু বুঝিও না। আমি চালাইতে চালাইতে কি করলাম, আইসা বললাম হচ্ছে শনিয়াকড়া। এরপরে একটা ভাই আসছে, যাবে হচ্ছে তেজগাঁ। তো উনি আমাকে বলতেছে যে তেজগাঁ যাবেন। আমি বলছি যে ভাই যাবো, কিন্তু আমি রাস্তা চিনি না। তো উনি বুঝতে পারছে যে আমি হয়তো বা নতুন। এখন ভাড়ার কথা জিজ্ঞেস করছে, সেটাও বলতে পারতেছি না, কারণ ভাড়াও জানি না কত। পরে উনি বলতেছে আচ্ছা সমস্যা নাই, আপনি আসেন, আমি আপনাকে দেখা দিব, আর যেটা ন্যায্য ভাড়া আছে সেটাই আমি আপনাকে দিব। আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে চলেন। উনি আমাকে সুন্দর করে রাস্তা চিনিয়ে দিছে, যে শর্টকাটে কোন দিক দিয়ে তেজগাঁ ঢোকা যায়। যার পরে হচ্ছে উনি আমাকে সম্ভবত 250 টাকার আশেপাশে একটা ভাড়া দিচ্ছিল, যেটা নাকি ভালো ভাড়াই দিছিল। উনি আমাকে লস করায় নাই। তো এই হচ্ছে আমার জীবনের প্রথম যাত্রীকে নিয়ে রাইড শেয়ার করার গল্প। তো এইভাবে করে আমি শুরু করছি। তো এত চিন্তা করার কোনো কারণ নাই ভাই। যদি আপনার মন বলে যে শুরু করা উচিত বা আপনার কিছু করা উচিত, তাহলে আপনি শুরু করে দেন। আর সেই প্রথম যাত্রী, উনি আমাকে যেভাবে যে শর্টকাট রাস্তাটা দেখাই দিছিল, ওই রাস্তাটা আমার এখনো মনে আছে। তো আমি এখনো যদি তেজগাঁ, মহাখালী বা ওইসব এরিয়াতে ঢুকি, আমি ওই শর্টকাটটা নেওয়ার চেষ্টা করি। আর ওই রাস্তা দিয়ে বেশিরভাগ সময় যাওয়া পরে, বেশিরভাগ বাইকার ওই রাস্তা দিয়ে যায়।
তো এই হচ্ছে আসলে কাহিনী। আপনি বলবেন, আপনি যাত্রীকে বলবেন যে ভাই আমি চিনি না বা আমি কম চিনি বা একটু দেখা দিলে ভালো হয়, তারা হেল্প করবে। তো আমি এখনো কিন্তু যাত্রীদের বলি অনেক জায়গায় যে ভাই একটু দেখা দিলে ভালো হয়, কারণ এখনো যে সব জায়গা চিনি তা কিন্তু না। আর রাইড শেয়ার এরকম একটা জিনিস যেখানে আপনার দৈনিক নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন জায়গার সাথে আপনার পরিচয় হয়। তো আপনার মধ্যে যদি বিশেষ কোনো গুণ থাকে বা বিশেষ কোনো দক্ষতা থাকে, আপনি সেটা শুরু করতে পারেন, কিন্তু আল্লাহ যদি চায় আপনাকে অন্য কিছু নসিবে মিলাই দিতেও পারে। যেমন আমি ড্রাইভিংটা জানতাম, এক যাত্রী ভাই ছিল, উনিও ড্রাইভার, ওনাকে নিয়ে মাঝে মাঝে আমি দয়াগঞ্জ থেকে কারণ বাজারে এখানে নিয়ে যেতাম ওনাকে। তো উনি আমাকে আসলে এই ড্রাইভিং চাকরির সন্ধানটা দেয়, কারণ ওনার সাথে আমার একটা সখ্যতা হয়ে গেছিল। আপনিও দেখা যায় এরকম কোনো অপরচুনিটি পাইলেও পাইতে পারেন, কারণ কার নসিবে কখন কি আছে এটা তো বলা যায় না। সবসময় পজিটিভ থাকবেন, পজিটিভ ভাবে আসলে কাজ করার চেষ্টা করবেন। হয়তো বা রাশিয়াতে শুরু করবেন, কিন্তু এর থেকে ভালো কিছু আপনার কপালে থাকলেও থাকতে পারে। তো এখন বাজে হচ্ছে 10টা 16, আর আমি আমার এলাকায় চলে আসছি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।